রাষ্ট্র সংস্কার, বিচার আর নির্বাচন, এই তিন উদ্দেশ্য পালনের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ১.৫ বছরে রাষ্ট্রের সবচেয়ে ভারী সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে ঠিক বিপরীত এক জায়গায়, যুদ্ধের প্রস্তুতিতে। প্রশ্ন উঠছে, এই সরকার কি সংস্কারের সরকার, নাকি নীরবে একটা নতুন সামরিক যুগের নকশা আঁকছে? এই ১.৫ বছরে সরকারের সবচেয়ে দৃশ্যমান মনোযোগ পড়েছে প্রতিরক্ষা খাতের কেনাকাটায়। আর সেই কেনাকাটা শুধু সংখ্যায় বড় নয়, কৌশলগত দিক থেকেও বিস্ময়কর। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র অনেক কিছু অর্জন করেছে, কিন্তু সামরিক সক্ষমতার প্রশ্নে ছবিটা সব সময় গর্বের ছিল না। কয়েকটি যুদ্ধ বিমান, দু একটি সাবমেরিন বা কিছু যুদ্ধজাহাজ যুক্ত হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বড় অংশই প্রযুক্তিগতভাবে পুরনো হয়ে পড়েছে। আধুনিক যুদ্ধ যে এখন শুধু সৈন্য আর কামানের নয়, বরং ডেটা, ড্রোন, সাইবার ও নেটওয়ার্কের, সেই দৌড়ে বাংলাদেশ দীর্ঘদিনই পিছিয়ে ছিল। বৈশ্বিক মানদণ্ডে বিচার করলে আকাশ ও সমুদ্র প্রতিরক্ষায় দেশের সক্ষমতা কখনোই প্রতিযোগিতামূলক পর্যায়ে পৌঁছায়নি। এর পেছনে শুধু অর্থনৈতিক সীমাবদ্ধতা নয়, ছিল রাষ্ট্রীয় দর্শনের একটি সচেতন রাজনৈতিক পছন্দ। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘদিন এমন এক ভারসাম্য কূটনীতিতে হেঁটেছে যেখানে শক্ত সামরিক অবস্থান নেওয়ার চেয়ে বড় শক্তিগুলোর মন রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কারো বিরাগভাজন না হওয়া, আঞ্চলিক উত্তেজনায় দৃশ্যমানভাবে না জড়ানো, এই চাপে প্রতিরক্ষা আধুনিকায়ন অনেক সময় পিছিয়ে গেছে। ফলে যা হয়েছে তা হলো, রাষ্ট্র শান্তির বার্তা দিয়েছে, কিন্তু শক্তির ভাষায় কথা বলার সক্ষমতা গড়ে তুলতে পারেনি। বন্ধুত্বের নীতি কাগজে ছিল, কিন্তু বাস্তবে তা অনেক সময় আত্মবিশ্বাসের ঘাটতিতে পরিণত হয়েছে। এই জায়গা থেকেই আজকের প্রশ্নটা জন্ম নেয়। এখন হঠাৎ করে যদি প্রতিরক্ষা খাতে এত বড় বিনিয়োগ এবং কেনাকাটার সিদ্ধান্ত আসে, তা কি শুধুই সক্ষমতার ঘাটতি পূরণ, নাকি এতদিনের নীরবতার প্রতিক্রিয়া? পাকিস্তান, চীন, ইউরোপ, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, এতগুলো ভূরাজনৈতিক মেরুর সঙ্গে একসঙ্গে সামরিক আলোচনায় জড়ানো বাংলাদেশ এর আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন তাই একটাই নয়, অনেকগুলো। কেন এখন? কার জন্য? কোন ঝুঁকি মাথায় রেখে? বাংলাদেশ ফোর্সেস গোল 2030, এই নীতিমালার কথা সরকার বারবার বলছে। সেখানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর আধুনিকায়নের রূপরেখা আছে, কিন্তু এই নীতিমালা ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলে, হঠাৎ করে নয়। অথচ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই একের পর এক উচ্চ মূল্যের প্রতিরক্ষা প্রকল্প সামনে এসেছে। ড্রোন কারখানা, যুদ্ধ বিমান, সাবমেরিন, অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধজাহাজ আপগ্রেড, সব মিলিয়ে কয়েক লাখ কোটি টাকার ব্যাপার। সর্বশেষ চীনের সঙ্গে ড্রোন নির্মাণ চুক্তি সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। ৬০০ কোটির বেশি ব্যয়ে বাংলাদেশের ড্রোন ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি প্ল্যান্ট। বলা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর হবে, ভবিষ্যতে নিজস্ব ড্রোন বানাবে বাংলাদেশ। নিঃসন্দেহে এটি সামরিক সক্ষমতার দিক থেকে বড় পদক্ষেপ, কিন্তু একই সঙ্গে এটি কূটনৈতিক অবস্থানও নির্ধারণ করে দেয় বাংলাদেশ কোন বলয়ের প্রযুক্তির উপর নির্ভর করছে। এখানে গল্পটা শুধু ড্রোনে থেমে থাকে না। পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান কেনার আলোচনা, এই খবর নিজেই রাজনৈতিক। প্রায় ৯,০০০ কোটি টাকার সম্ভাব্য চুক্তি, সঙ্গে প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ। পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক নতুন নয়, কিন্তু এমন উচ্চমাত্রার যুদ্ধ বিমান কেনার আলোচনা স্পষ্ট বার্তা দেয়, বিশেষ করে যখন ভারতীয় উপমহাদেশে আকাশ প্রতিরক্ষা অত্যন্ত সংবেদনশীল ইস্যু। এরপরেই আসে চীনের J-10C যুদ্ধ বিমান। সম্ভাব্য খরচ প্রায় ২৭,০০০ কোটি টাকা। এটি শুধুমাত্র আধুনিকায়ন নয়, বরং এটি আকাশ প্রতিরক্ষার মানচিত্র বদলে দেওয়ার সিদ্ধান্ত। J-10C সুপারসনিক মাল্টিরোল নেটওয়ার্ক যুদ্ধ বিমান, অর্থাৎ বাংলাদেশ যদি এটি নেয়, তাহলে শুধু বিমান নয়, যুদ্ধের দর্শনও বদলে যাবে। আবার একই সময়ে ইউরোপের ইউরোফাইটার টাইফুন নিয়ে আগ্রহপত্র সই। 4টি ইউরোপের শক্তির তৈরি যুদ্ধ বিমান। এটি আবার ভিন্ন কূটনৈতিক সিগন্যাল দেয়। চীন পাকিস্তান বলয় থেকে সরাসরি ইউরোপীয় সামরিক শিল্পে হাত বাড়ানো মানে ভারসাম্য কূটনীতি।
কিন্তু সেই ভারসাম্যের দাম বেশ চড়া। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার, নৌবাহিনীর যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের আপগ্রেডেশন, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন আলোচনা, সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক রূপান্তরের ছবি। এমনকি যুক্তরাষ্ট্র থেকেও ব্ল্যাক হক হেলিকপ্টার ও বিমান কেনার আলোচনা চলছে, যার একটি অঘোষিত লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমানো। এখানেই প্রশ্নটা সবচেয়ে ধারালো হয়ে ওঠে। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল নির্বাচন আয়োজন এবং বিচার নিশ্চিত করা, সেই সরকার কেন এত দীর্ঘমেয়াদী সামরিক দায় তৈরি করছে? যুদ্ধবিমান বা সাবমেরিন কোনো 1 বছরের প্রকল্প নয়। এগুলো রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ সবকিছুই দশকের পর দশক ধরে চলমান ব্যয়। একই সময়ে অর্থনীতি চাপে, রিজার্ভ সংকট, মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি। তবু সরকার বোয়িং কেনার সিদ্ধান্ত নেয়, সরকারি কর্মচারীদের বেতন বাড়ায়, বন্দর লিজ দেয় দীর্ঘমেয়াদে। সমালোচকরা বলছেন এসব সিদ্ধান্তের সবকিছুতেই তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। প্রতিরক্ষা বিশ্লেষকরা স্বীকার করছেন আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতায় সক্ষমতা বাড়ানো জরুরি, কিন্তু তারা এটাও বলছেন এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক বৈধতা এবং জনসমর্থনের উপরে দাঁড়িয়ে নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে সেই প্রশ্ন থেকেই যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মঞ্চে বলেছেন, এই সরকার অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন, সংস্কার আর বিচার চায়। কিন্তু দেশের ভেতরে যে চিত্র তৈরি হচ্ছে, সেখানে প্রতিরক্ষা ব্যয় সবচেয়ে দৃশ্যমান অগ্রাধিকার। তাহলে কি সরকার ভবিষ্যৎ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, নাকি বর্তমান রাষ্ট্রের রাজনৈতিক সংকট ঢাকতে সামরিক শক্তির দিকে ঝুঁকছে? একটি কথা নিশ্চিত, এই সিদ্ধান্তগুলো শুধু অস্ত্র কেনা নয়, এগুলো ভবিষ্যৎ বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, অর্থনৈতিক দায় এবং রাজনৈতিক ক্ষমতার কাঠামো নির্ধারণ করে দিচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3টি প্রতিশ্রুতি যদি পূরণ না হয়, তাহলে এত যুদ্ধ বিমান, এত ড্রোন, এত সাবমেরিন শেষ পর্যন্ত কাকে রক্ষা করবে?